ওই রাতুল, একটু এদিকে আমার কাছে আসো না। আমাকে কি একটু আদর করা যায় না? তোমার কি একটুও মনে হয় না যে আমাকে একটা কিস করা উচিত? কতদিন হয়ে গেল তুমি আমাকে একটুও কিস করো না। আমার না খুব কিস খেতে ইচ্ছে করছে এখন। তুমি এমন দূরে দূরে দাঁড়িয়ে আছো কেন? ও মা, তুমি এসব কি বলছো রিয়া? তোমার কি মাথা পুরোই খারাপ হয়ে গেছে? এই তো মাত্র গত রাতেই তোমাকে কতগুলো কিস করেছি। তোমার ঠোঁটে, পেটে, কোমরে, গলায় সবখানি তো আদর করেছি। এর মধ্যেই সব ভুলে বসে আছো? তোমার স্মৃতিশক্তি কি দিন দিন কমে যাচ্ছে নাকি? না, আমি কিছুই ভুলিনি, কিন্তু সেটা তো অনেক আগের কথা। আমার কাছে ওটা অনেক দিন আগের মনে হচ্ছে। তুমি এখন আসো আর আমার ঠোঁটে খুব করে কিস করো। আমার ঠোঁট কামড়ে দাও। তুমি এখনই আসো বলছি। তুমি না আসলে কিন্তু আমি খুব রাগ করব। অনেকদিন মানে কি? সেটা কিভাবে অনেকদিন হয়? আমি তো মাত্র কয়েক ঘন্টা আগের রাতের কথা বলছি। সব আদর খেয়ে এখন বলো কি না অনেক দিন হলো? তোমার এই অতৃপ্তি তো দেখছি দিন দিন বাড়ছে। মানুষ এত ভুলো মন কিভাবে হয় আমার জানেনি। আমার কাছে ওটা অনেক দিনই। তুমি আসলে খুব পছা। বউ আদর চাইলে তুমি আসো না, খালি দূরে দূরে থাকো আর বড় বড় কথা বলো। তুমি এত শয়তান কেন হয়ে যাচ্ছ দিন দিন? আমি তোমাকে ডাকছি আর তুমি বাহানা দিচ্ছ। এটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না। বাহ, বেশ তো। খালি একটু চুমু দিইনি আর আদর দিইনি বলে আমাকে সরাসরি শয়তান বলা শুরু করে দিলে। তোমারে যে এখন কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও, তোমার মজা আমি এক্ষুনি বুঝাচ্ছি। বেশি কথা বললে কিন্তু কপালে দুঃখ আছে। আমিও তো সেটাই চাই। আসো, আমাকে মজা বুঝাও। তোমার তো আসলে সাহসই নেই। তুমি পারবে না সেটা স্বীকার করো না কেন? বউকে কিভাবে ভালো মতো আদর করতে হয় সেটা কি তুমি জানো? আমার তো মনে হয় না যে তুমি সেটা জানো। শুধু দূর থেকে হুমকি দিতে পারো। সব জানি আমি। তোমার মতো আদর করার সময় ছাড়ো ছাড়ো করি না আমি। তুমি তো নিজে ব্যস্ততা দেখিয়ে হাওয়া হয়ে যাও, আর এখন আসছো বড় বড় কথা বলে ভাব নিতে। যাও সরো এখন। তোমার আর কোনো আদর হবে না। আমি এখন জেদ ধরেছি। আচ্ছা ঠিক আছে, তোমার এই কথা যেন মনে থাকে। আমি এখন ওয়াশরুমে যাচ্ছি। বের হয়ে যেন দেখি তুমি আমার জন্য খুব পাগল হয়ে আছো। তখন কিন্তু আমি আর পাত্তও দেব না। তখন বুঝবা কত ধানে কত চাল। রিয়া চলে গেল বাথরুমে। রিয়া আর রাতুলের এই টক ঝাল মিষ্টি সম্পর্কের শুরুটা মোটেও সহজ ছিল না। তাদের পরিচয় থেকে বিয়ে পর্যন্ত ঘটনাগুলো বেশ অন্যরকম। রিয়া আর রাতুলের পরিচয়ের সূত্রপাত আসলে তাদের পরিবার থেকে। রাতুলের মা আর রিয়ার মা ছোটবেলা থেকে প্রাণের বান্ধবী। রিয়ার পরিবার যখন পাকাপাকিভাবে এই শহরে চলে আসে, তখন রাতুলের মায়ের জোরাজুরিতেই তারা পাশাপাশি বাসায় থাকতে শুরু করে। প্রথম যেদিন রিয়া তাদের বাসায় আসে, রাতুল তাকে দেখে বেশ অবাক হয়। মা, ইনি কি তোমার সেই বান্ধবীর মেয়ে যার কথা তুমি প্রতিদিন সকাল বিকেল বলো? দেখো তো, মনে হচ্ছে বেশ সুন্দরী, হেভি কিউট। আসসালামু আলাইকুম আন্টি। আপনার ছেলে কি সবসময় এইভাবে প্ল্যাট করে নাকি? রাতুল তখন বুঝতে পারেনি যে এই কিউট চেহারার আড়ালে একটা আস্ত ঝগড়ুটে মেয়ে লুকিয়ে আছে। পরিচয়ের প্রথম কয়েক মাস তাদের মধ্যে শুধু সৌজন্যমূলক কথা হয়, কিন্তু একদিন রিয়া রাতুলের প্রিয় হেডফোনটা ভুল করে ছিঁড়ে ফেলে, আর সেখান থেকে শুরু হয় ঝামেলা। রিয়া, তুমি আমার ড্রয়ার থেকে হেডফোন বের করার সাহস পাও কোথায়? দেখো, এটা ছিঁড়ে একদম শেষ করে দিয়েছো। তোমার মতো আনস্মার্ট মেয়ে আমি আর একটাও দেখিনি। ওই, একদম মুখ সামলে কথা বলো। আমি ইচ্ছে করে ছিঁড়িনি। আর তোমার হেডফোনটা এত বাজে যে হাতে নিতেই ছিঁড়ে গেছে। এটার জন্য আমাকে অপমান করার কোনো মানে হয় না। তুমি আসলে একটা অসভ্য আর কিপটে লোক। আমি কিপটে? তুমি আমার পছন্দের জিনিস নষ্ট করে এখন উল্টো আমাকে গালি দিচ্ছ। তোমার স্পর্ধা তো কম না। আজই আমি আন্টিকে গিয়ে সব বলছি, তোমার বিচার হবেই। যাও বলো গে। তোমার মতো নালিশবাজ ছেলেকে আমি একটুও ভয় পাই না। যাও, মার আঁচলের নিচে গিয়ে লুকাও। একটা হেডফোন ছিঁড়েছে বলে কান্নাকাটি শুরু করে দিছ। ছোট লোক কোথাকার।
এইভাবেই তাদের প্রতিদিনের ঝগড়া চলতে থাকে। কিন্তু এই ঝগড়ার মাঝেই কখন যেন একে অপরের প্রতি এক অদ্ভুত টান অনুভূতি তৈরি হয়। তারা তা বুঝতে পারেনি। রিয়া একদিন অসুস্থ হয়ে পড়েছিল। রাতুলি সারা রাত জেগে তার সেবা করে। তখন তাদের মধ্যে সম্পর্কটা বেশ গভীর হতে থাকে। রিয়া অসুস্থ ও রুমে আসলো রাতুল। মেডিসিন বাড়িয়ে বলে, এই যে মহারানী, এখন চুপচাপ এই ওষুধটা খেয়ে নাও। অনেক ঝগড়া করেছো, এখন একটু শান্ত হয়ে ঘুমাও তো। তোমার এই ফ্যাকাশে মুখ আমার একদম সহ্য হচ্ছে না। তুমি কি এখনো আমার উপর রেগে আছো রাতুল? আমি আসলে তোমাকে অনেক জ্বালিয়েছি। তোমার সেই হেডফোনটার জন্য আমি দুঃখিত। আরে ধুর, ওসব তো কবেই ভুলে গেছি। তুমি আগে সুস্থ হয়ে ওঠো। তোমার মুখ থেকে ঝগড়া না শুনলে আমার দিনটাই কাটতে চায় না। তুমি অসুস্থ হলে আবার নতুন করে ঝগড়া শুরু করবো। পরিচয় থেকে ভালো লাগা আর সেখান থেকে ভালোবাসা শুরু হয় ওদের। তাদের প্রেমের খবর যখন দুই পরিবার জানতে পারে, মায়েরা তো খুশিতে আত্মহারা। বান্ধবীর মেয়ে হবে ঘরের বউ, এর চেয়ে বড় পাওনায় আর কি হতে পারে। কিন্তু রিয়া আর রাতুলের বিয়ের পিঁড়িতে বসার মুহূর্তটাও ছিল ঝগড়ায় ভরপুর। বিয়ের দিন রিয়া পার্লারে দেরি করে যাওয়ায় রাতুল ভীষণ রেগে যায়। রিয়া, তোমার কি একটুও সময়ের জ্ঞান নেই? মেহমানরা সব চলে এসেছে, আর তুমি এখনো পার্লারে বসে আছো। আমাদের বিয়ে কি আদেও আজ হবে, নাকি তুমি ওখানেই রাত কাটানোর পরিকল্পনা করছো? তুমি এত চেঁচামেচি করো কেন বলো তো? আমি কি প্রতিদিন বিয়ে করছি? আজ আমার দিন, আমি একটু সাজবো না? তোমার মতো তো আর 2 মিনিটে রেডি হয়ে যেতে পারি না। তুমি বেশি কথা বললে আমি আসবই না। আচ্ছা ঠিক আছে, আসো না দেখি। আমি অন্য কাউকে বিয়ে করে নেব। গেটের সামনে কত মেয়ে দাঁড়িয়ে আছে দেখেছো? তোমার জন্য বসে থাকার সময় আমার নেই। কি বললে? তুমি অন্য কাউকে বিয়ে করবে? এখনই আসছি আমি। দয়া করে অন্য কারোর দিকে তাকাবে না। তুমি শুধু আমার, বুঝেছো? তুমি একটা জঘন্য লোক। বিয়ের দিনও কেউ বউয়ের সাথে এভাবে ঝগড়া করে? বিয়ের পর তাদের সংসারটা এখন খুনসুটি রাজত্ব। রাতুল মাঝে মধ্যে রিয়াকে খেপানোর জন্য চুপ করে থাকে, আর রিয়া তখন আদুরে গলায় ঝগড়া শুরু করে। যেমনটা কিছুক্ষণ আগে ওয়াশরুমে যাওয়ার আগে রিয়া বলে গেল। রাতুল বলে, রিয়া, তুমি কি সত্যিই রাগ করে ভেতরে ঢুকে বসে আছো? আমি তো মজা করছিলাম। তোমার এই অভিমানী মুখটা না দেখলে আমার ভালো লাগে না। বের হয়ে আসো না লক্ষ্মীটি। না, আমি বের হব না। তুমি আমাকে শয়তান বলছো, আমাকে আদর করো না। তোমার জন্য কোনো পাত্তা নেই আজ আমার কাছে। তুমি বাইরে দাঁড়িয়ে একাই বকবক করো। আরে বাবা শোনো তো, আমি তো তোমার জন্য অনেকগুলো চকলেট আর একটা লাল শাড়ি এনেছি। তুমি না বের হলে এগুলো আমি ট্রেনে ফেলে দেবো কিন্তু। আর কিস করার কথা বলছিলে না, আমি এখন একদম রেডি। সত্যি চকলেট এনেছো? আর কিস করবে তো, নাকি আবার আগের মতো বাহানা দেবে? মনে থাকে যেন, একবার যদি আমাকে আদর করতে গিয়ে থামো তবে খবর আছে তোমার। আসো তো আগে কাছে। তোমার এই মিষ্টি ঝগড়া আর রাগী চেহারাটাই তো আমার আসল ভালোবাসা। তোমাকে ছাড়া আমার একদিনও চলে না রিয়া। রাতুলের কথা শুনে রিয়া ওয়াশরুম থেকে বের হয়। রিয়াকে দেখা মাত্রই রাতুল বলে, কি ব্যাপার, মহারানীকে অবশেষে দর্শন দিলেন? আমি তো ভাবলাম আজ বুঝি বাথরুমে রাত কাটানোর পরিকল্পনা করেছো। এই নাও তোমার জন্য আনা উপহার। রাগ কি একটু কমেছে? রাগ কি আর অত সহজে কমে? তুমি যা ব্যবহার করো আমার সাথে, সারাদিন শুধু দূরে দূরে থাকো, আর একটু আদর চাইলেই হাজারটা অজুহাত দেখাও। এই ফুল দিয়ে কি সব শোধ হয়ে যাবে ভাবছো? আরে না, ফুল তো কেবল শুরু। আসল পাওনা তো এখনো বাকি আছে। তুমি যে কিস করার কথা বলছিলে, সেটার জন্য আমি এখন পুরোপুরি প্রস্তুত। তুমি কাছে আসো তো একবার, দেখি তোমার রাগ কতক্ষণ টিকে থাকে। এখন তো খুব বড় বড় কথা বলছো। একটু আগে তো বলছিলে আমি আদর খেয়ে সব ভুলে যাই। এখন কেন এত সাদাসাদি করছো? যাও, তোমার কাছে আমি আর আসবই না। তুমি একাই থাকো। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে। আমি আসলে তোমাকে খেপিয়ে তোমার ওই রাগী মুখটা দেখতে খুব ভালোবাসি। রাগ করলে তোমাকে না পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে মনে হয়। এখন লক্ষ্মীটি এদিকে আসো, অনেক ঝগড়া হয়েছে। রিয়া এগিয়ে আসে, রাতুলের বুকে মাথা রাখে সে। তারপর রাতুলকে জড়িয়ে ধরে বলে, তুমি আসলে একটা আস্ত পাগল। আমাকে এত জ্বালাও কেন বলো তো? আমি তো শুধু তোমার একটুখানি সান্নিধ্য চাই। তুমি পাশে থাকলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আর কখনো এমন দূরে থেকো না প্লিজ।
আমি কি আর ইচ্ছে করে দূরে থাকি? তোমার এই পাগল করা ভালোবাসা পাওয়ার জন্যই তো একটু নাটক করি। শোনো রিয়া, তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমাদের এই ঝগড়াগুলোই আসলে আমাদের ভালোবাসাকে আরো গভীর করে। সত্যি বলছো তো? নাকি আবার কাল সকালে উঠে বলবে কাল রাতে কি হয়েছে সব ভুলে গেছো? তোমার উপর তো আমার একদম ভরসা নেই। তুমি যে কোনো সময় পাল্টে যেতে পারো। রাতুল রিয়ার ঠোঁটে আলতো করে আঙ্গুল বুলিয়ে দিল। রিয়া কেমন যেন একটু কেঁপে ওঠে। তারপর রাতুল বলে, আর কোনো কথা না, এখন শুধু আদরের সময়। তোমার যত অভিযোগ আছে সব আজ রাতে আমি চুমু দিয়ে মিটিয়ে দেব। তৈরি তো আমার ঝগড়ুটে বউটা? আমি সবসময় তোমার জন্যই তৈরি রাতুল। আমাকে আজ এত আদর করো যেন কাল সকাল পর্যন্ত আমার ঠোঁটে তোমার ছোঁয়া লেগে থাকে। আমি শুধু তোমারই হয়ে থাকতে চাই। রাতুল আলতো করে রিয়াকে নিজের আরো কাছে টেনে নেয়। ঘরের বাতিগুলো নিভে যায়, আর চাঁদের আলোয় জানালা দিয়ে এসে তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকে। দীর্ঘদিনের ঝগড়া, মান অভিমান আর খুনসুটির অবসান ঘটে এক নিবিড় আলিঙ্গনে।